উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলায় 4 জন নিহত। লেবাননে হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে প্রতিশ্রুতিবদ্ধ হলেন G7 নেতারা। World Cup hat trick, and it's a record setter. And Argentina's talisman delivers yet again. এবং বিশ্বকাপে 3-0 ব্যবধানে হারিয়ে মিশন শুরু আর্জেন্টিনার। বিশ্বকাপে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ 16 গোলের রেকর্ড স্পর্শ করলেন মেসি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দুপুর 2টার সংবাদে, সাথে আছি আমি সাদিয়া আফরিন। এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা 5,000 টাকা করে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সহ দেশের নাগরিক সমাজ। তাদের মতে সরকারের এমন উদ্যোগ বীরদের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মকে দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগাবে। বিস্তারিত কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্টে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক সম্মানী ভাতা 5,000 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 20,000 টাকা অপরিবর্তিত থাকবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000, বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও জানান, বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে আগামী অর্থ বছরে 4,730টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধের চেতনা ও বীরদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার অংশ হিসেবেই এসব পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মুক্তিযোদ্ধারা। আজকে যে মুক্তিযোদ্ধাদের সম্মান পাচ্ছে এটাও কিন্তু বিএনপির আমলে দেওয়া ভাতা, সেটা শুরু করেছে বিএনপির আমলে। আজকে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানো, মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসন করা, সর্বোপরি মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে ধারণ করেই তো বিএনপির জন্ম। কাজে বিএনপি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে আছে এবং তাদেরকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায়, তাদেরকে পুনর্বাসিত করা যায়, সেই ব্যাপারে আমাদের সরকার যথেষ্ট শ্রদ্ধাশীল। দেশের নাগরিকরা মনে করেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি শুধু তাদের অবদানের স্বীকৃতি নয়, এটি নতুন প্রজন্মের মধ্যেও দেশপ্রেম, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধের চর্চায় অনুপ্রেরণা যোগাবে। তারাও শিখবে যে কিভাবে একজন সৈনিককে, একজন বীরকে, একজন কমান্ডারকে, একজন যোদ্ধাকে আমরা সম্মান করতে পারলাম। এই সম্মানের, আত্মসম্মানের মর্যাদার শিক্ষাটুকু তারা নেবে। মুক্তিযোদ্ধাদের আমাদের যথাযথভাবে সম্মান করা উচিত। আমরা চাই মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হোক। বীর প্রতীক লেফটেন্যান্ট কর্নেল মোদাসের হোসেন সরকার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এটা সত্যি কথা, বাংলাদেশের সাধারণ যারা হইতেছে একটু নিম্ন বৃত্ত যারা আছে, যাদেরকে বলা হয় যে আমরা দারিদ্র্যতে বাস করছে, তাদের জন্য একটা শুভ সংবাদ। সরকারকে সাধুবাদ জানাতে হয়, ধন্যবাদ জানাতে হয় এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা বৃদ্ধির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মুক্তিযোদ্ধা সহ সাধারণ জনগণ। তাদের মতে এই উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সাথে নতুন প্রজন্মরা শিখবে দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অনুপ্রেরণা। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় 155 জন ভাতাভোগীর মাঝে জুন মাসের ভাতার টাকা মোবাইলে পাঠানো হয়। আজ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। এর আগে বেশ কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে অনুদান তুলে দেন তিনি।
পরে অনলাইনের মাধ্যমে তাদের মোবাইলে ভাতার টাকা পৌঁছে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে সকল নারী চা শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর আগে বেলা 10:15টায় সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বাস যোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি। আগামী বছর 40 লক্ষ কৃষক ভাইয়ের হাতে আমরা কৃষক কার্ড তুলে দেব। ঠিক একইভাবে আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দেব। মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছি ধীরে ধীরে। যেভাবে আমরা কৃষক ভাইদের আছে কৃষক কার্ড তুলে দেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে, আমরা একইভাবে আপনারা আজকে আপনাদের স্বচক্ষে দেখলেন যে আমরা যারা মেধাবী স্টুডেন্ট, যারা কিন্তু অর্থনৈতিক কারণে ঠিকভাবে বই কিনতে পারে না, পড়ালেখা করতে পারে না, এরকম চা শ্রমিক পরিবারের যারা সন্তান তাদের হাতেও আমরা তুলে দিয়েছি অর্থ সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা দেশকে এগিয়ে নিতে চাই, দেশের ভাগ্য পরিবর্তন করতে চাই, মানুষকে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এবারের বাজেটে বিশেষ করে চাল ডাল সহ নিত্যপণ্যের দাম কমানো এবং করমুক্ত আয়ের সীমা বাড়ানোর ঘোষণা এসেছে। চাল ডাল সহ 60টি পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার আমদানিকারক ও সরবরাহকারীদের জন্য বড় কর ছাড় দিয়েছে। কমানো হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসে কর। তবে বাজারে এখনও এর প্রভাব পড়েনি। পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজেট বাস্তবায়নের পাশাপাশি কঠোর মনিটরিংয়ের তাগিদ সচেতন মহলের। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণার পর চালের খুচরা বাজারে তাৎক্ষণিক কোনো প্রভাব দেখা যায়নি। তবে বাজেটের আগের সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে। নতুন বাজেট প্রস্তাবনায় নিত্যপণ্যের উপর উৎসকর কমানোর ঘোষণা দেওয়া হলেও এর সুফল এখনও খুচরা বাজারে পুরোপুরি পৌঁছায়নি। চাউল, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিস আগের তুলনায় আছে, কোনো বাড়াও না কমও না, মধ্যম স্থলে আছে। যে বাজেট করা হয়েছে এই বাজেটের প্রফিটটা দেখা যাবে কিছুদিন পর। বাজেট তো মোটামুটি সরকার সাধারণ জনগণের জন্য ভালো হয়েছে, কিন্তু এটা বাস্তবায়ন হয়। আপনি বাজেট করে দিলেন, বাস্তবায়ন হলো না, এটা তার কোনো কাজ আসলো না। বাজার ঘুরে দেখা যায় চালের ভরা মৌসুম হলেও ঈদুল আজহার পর চালের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। চালের বাজার সহনীয় ও স্থিতিশীল রাখতে কর্পোরেট ব্যবসায়ীদের কঠোরভাবে মনিটরিংয়ের তাগিদ খুচরা ব্যবসায়ীদের। ঈদের পর থেকে প্রতি কেজিতে চাইতে 5 টাকা বাড়ছে। এটা 100% সিন্ডিকেট। ঈদের আগে যে দামটা ছিল, ঈদের পরে তো একই চাউল, হঠাৎ করে দাম বাড়ার কারণ কি? মূলত বাজার গরম করছে 4-5টা কোম্পানি, তাদেরকে বিগত সরকার লাইসেন্স দিয়ে গেছে। লাইসেন্স দেওয়ার পরে তারা এই কারসাজি করে চালের দামটা বাড়াইছে। যে আমাদের দেশে যে চালটা, এটা তো আর ট্যাক্স ব্যাট নাই, এটা বাড়ার কারণটা কি এটা সরকার খতিয়ে দেখা দরকার, এবং কারা বাড়ায়, কি জন্য বাড়ে, এই জিনিসটা তদারকি করে দেখা একটা ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। ভরা মৌসুমে চালের দাম প্রত্যাশা অনুযায়ী না কমে দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে বলে দাবি সচেতন মহলের। নতুন বাজেটে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের পাশাপাশি নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। 15-20 দিন আগে যে চাল আমি নাজির চাল 1850 টাকা করে 25 কেজি বস্তা নিয়েছি, এখন এই চালটাই এখন চাচ্ছে 2200-2300 টাকা। মানে এত ডিফারেন্স কেন হবে? সরকার তো বাজারে চালের দাম কমাইছে। সরকারের এই ধরনের ভ্রাম্যমাণ টিম এগুলো নামা উচিত, নেমে এগুলো তদারকি করা দরকার, মানে কড়া তদারকি করা দরকার এগুলো, যে আসলে অ্যাকচুয়ালি যে মার্কেটে চাল কত প্রাইস নিয়ে আসছে, কত বেচতেছে, এটা বেশি মুনাফা করার চেষ্টা করতেছে এটা। এদিকে বাজার ঘুরে দেখা যায় ভোজ্য তেল ও ডাল জাতীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সরকার নির্ধারিত আগের দামে ভোজ্য তেল বিক্রি হচ্ছে। তেলের মনে করেন যে ওই যে রেট বাড়াইছে 975 টাকা বলছিল না, সেটা এখন ওই পর্যন্ত এইভাবেই আছে। যদি দ্রব্যমূল্যের দাম কমে তাহলে সবার জন্যই ভালো, বিক্রেতার জন্যও ভালো, যে নিব তার জন্য, ক্রেতার জন্যও ভালো। চাল ডাল সহ নিত্য পণ্যের দাম কমানো এবং করমুক্ত আয়ের সীমা বাড়ানোর ঘোষণার ফলে বাজারে এসব পণ্যের দাম দ্রুতই কমে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা।
শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের প্রথম বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় কোনো রকম দুর্বলতা যেন এই সরকারের সময় না হয় সেদিকে নজর রাখা হয়েছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া সহ আরও অনেকে। শিক্ষামন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার শাসন আমলে সবচেয়ে শিক্ষা ব্যবস্থা ভালো ছিল। সে ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকারও চেষ্টা করে যাচ্ছে। জিপিএ 5 না দেখে ছেলে মেয়েদের সৃজনশীলতা কতটুকু অর্জন হয়েছে তা দেখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জি জুন কিম। আজ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের ইলেকট্রনিক্স উৎপাদন ও প্রযুক্তি খাতে বিনিয়োগের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার আগ্রহের কথা উল্লেখ করেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, উৎপাদন শিল্প এবং অন্যান্য সম্ভাবনাময় খাতেও সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং শিল্প সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশে অধিকতর দক্ষিণ কোরীয় বিনিয়োগকে স্বাগত জানান এবং এই লক্ষ্যে সরকারের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। চট্টগ্রামে 4 বছর আগে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লাশ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আসামি আবির আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আজ আলোচিত এই মামলার রায় ঘোষণা করে। 2022 সালের 14 নভেম্বর নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াস মুন্সি বাড়ির বাসিন্দা সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত খুন হয়। এই নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে আলোচনার জন্ম দেয়। এবারে আন্তর্জাতিক সংবাদ।